নৈতিকতা ও সুশাসন বিসিএস পরীক্ষার জন্য এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তা আমরা সবাই জানি। কিন্তু এর প্রস্তুতি মানে কি কেবল পুরনো প্রশ্ন মুখস্থ করা? চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু নতুন করে ভাবি। দেখি গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে আরও কার্যকরভাবে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। প্রস্তুতির সময় এই প্রশ্নটা কিন্তু কম বেশি সবার মাথাতেই ঘোরে। বিগত বছরে প্রশ্নগুলো সব মুখস্থ করে ফেললেই কি কাজ শেষ? পরীক্ষায় কি তাহলেই সেরা নম্বর পাওয়া যাবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণাটা আসলে কতটা ঠিক, আর কেনই বা এর বাইরে গিয়ে ভাবার প্রয়োজনটা দিন দিন বাড়ছে। তো সবার আগে চলুন দেখি এতদিন ধরে প্রশ্নগুলো ঠিক কেমন হতো। পুরনো প্রশ্নগুলো একটু ঘাঁটলেই আমরা কিছু কমন প্যাটার্ন খুঁজে পাই, আর সেটা দেখলেই বোঝা যাবে যে পরীক্ষকদের মূল ফোকাসটা এতদিন কোথায় ছিল। এই যেমন ধরুন এই প্রশ্নটা, সুশাসন বা গুড গভর্নেন্স প্রত্যয়টির উদ্ভাবক কে? এটা একটা ক্লাসিক উদাহরণ। এখানে সরাসরি একটা তথ্য জানতে চাওয়া হয়েছে, তাই না? উত্তরটা হল বিশ্ব ব্যাংক, যারা ১৯৮৯ সালে প্রথম এই কনসেপ্টটা ব্যবহার করে। এই ধরনের প্রশ্নের জন্য আসলে পুরোপুরি স্মৃতিশক্তির ওপরেই নির্ভর করতে হয়। আরেকটা খুব কমন প্যাটার্ন হলো এই ধরনের প্রশ্ন, একটা বিখ্যাত উক্তি তুলে দিয়ে জানতে চাওয়া হয় এটা কে বলেছেন। যেমন এখানে আছে, শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর তা না হলে আইন অকার্যকর। কি অসাধারণ একটা কথা, তাই না? এটা বলেছিলেন দার্শনিক প্লেটো। খেয়াল করে দেখুন এখানেও কিন্তু জোরটা সেই মুখস্থবিদ্যার ওপরেই। আবার ধরেন এই প্রশ্নটার কথা, এখানে একটা নির্দিষ্ট কনসেপ্টের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে, যেমন অ্যারিস্টটলের সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন কি? উত্তরটা হলো দুটো চরমপন্থার মাঝামাঝি একটা ভারসাম্যপূর্ণ অবস্থা। এটাও কিন্তু একটা সংজ্ঞামূলক প্রশ্ন, যা মূলত পরীক্ষার্থীর মুখস্থ করার ক্ষমতাই যাচাই করে। তার মানে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, বিগত বছরের প্রশ্নগুলো ছিল মূলত তথ্যভিত্তিক। শুদ্ধাচার কি, বিভিন্ন দার্শনিকের উক্তি, সুশাসনের উপাদানগুলো কি কি, কিংবা বিশ্বব্যাংক কবে এই ধারণাটা এনেছে, এই সবকিছুই কিন্তু স্মৃতিনির্ভর। কিন্তু ভাবুন তো, আজকের দিনে এই শাসন ব্যবস্থার নৈতিকতার ধারণাগুলো কত দ্রুত পাল্টাচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, আমাদের প্রস্তুতি কৌশলও কি সেই পুরনো ধাঁচেই থেকে যাবে? এখানে আসল প্রশ্নটা চলে আসে, কেন আমাদের একটা নতুন অ্যাপ্রোচ দরকার? কেন শুধু পুরনো ধারার উপর নির্ভর করাটা এখন আর যথেষ্ট নয়? চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। দেখুন, পুরনো পদ্ধতিতে আমরা শুধু তথ্য মুখস্থ করতাম, ফোকাসটা ছিল কে কি কখনের উপর। কিন্তু নতুন অ্যাপ্রোচটা ঠিক তার উল্টো। এখানে ফোকাস করতে হবে ধারণার প্রয়োগ বা অ্যাপ্লিকেশনের উপর। মানে এখনকার মূল লক্ষ্য হবে কেন এবং কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আর নিজের অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ানো। আর এর কারণটাও খুব পরিষ্কার। আধুনিক শাসন ব্যবস্থার চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি জটিল। প্রযুক্তি, বিশ্বায়ন, সামাজিক পরিবর্তন, এই সব কিছুর কারণে প্রতিনিয়ত নতুন নতুন নৈতিক সংকট তৈরি হচ্ছে। তাই একজন ভবিষ্যৎ প্রশাসককে মূল্যায়ন করার যে পদ্ধতি, সেখানেও এই জটিলতার একটা প্রতিফলন থাকাটা তো জরুরি, তাই না? আচ্ছা, তাহলে চলুন এবার দেখি কিভাবে আমরা থিওরি বা তথ্যীয় জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এই অংশে আমরা কিছু উদাহরণ দেখব যা আমাদের এই নতুন ধরনের প্রস্তুতির জন্য দারুণ কাজে দেবে। ধরুন আমরা একটা মৌলিক ধারণা নিলাম, উপযোগবাদ বা ইউটিলিটারিয়ানিজম। এই তত্ত্বটা কি বলে? বলে যে সেই কাজটাই নৈতিকভাবে সঠিক যা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের জন্য সবচেয়ে বেশি পরিমাণ সুখ বয়ে আনে। এটা তো একটা সংজ্ঞা, আমরা সবাই জানি। কিন্তু রিয়েল লাইফে এর প্রয়োগ কি আসলে এত সহজ? এবার এই সংজ্ঞার উপর ভিত্তি করে একটা বাস্তবসম্মত প্রশ্ন ভাবা যাক। ধরুন একটা বড় উন্নয়ন প্রকল্পের জন্য কয়েকটা পরিবারকে তাদের জায়গা থেকে সরাতে হবে, কিন্তু এই প্রকল্পটা পুরো এলাকার মানুষের উপকারে আসবে। এই পরিস্থিতিতে উপযোগবাদের নীতিকে কিভাবে প্রয়োগ করা যাবে, আবার কিভাবে এর সমালোচনাও করা যেতে পারে? এখানে কিন্তু শুধু সংজ্ঞা মুখস্থ করলে উত্তর দেওয়া যাবে না। এখানে বিশ্লেষণ করতে হবে বৃহত্তর স্বার্থের সাথে ব্যক্তি অধিকারের যে দ্বন্দ্ব, সেটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। এখনকার সময়ের সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর একটা হল শাসন ব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার। একবার ভাবুন তো, সামনের পরীক্ষায় হয়তো এমন প্রশ্ন এলো,
সরকারি পরিষেবাগুলোতে এআই ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা আর জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা হবে, কিংবা সরকারি অ্যালগোরিদমে যে পক্ষপাত দুষ্টতা বা বায়াস থাকতে পারে সেটা দূর করার জন্য কোন নৈতিক কাঠামো ব্যবহার করা যেতে পারে। এই ধরনের প্রশ্নগুলি কিন্তু ভবিষ্যতের পরীক্ষার প্যাটার্ন ঠিক করে দেবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যা আর প্রশ্নের নতুন ধরন নিয়ে কথা বললাম। তাহলে এখন উপায় কি? ভবিষ্যতের পরীক্ষার জন্য আমরা নিজেদের প্রস্তুত করব কিভাবে? চলুন এবার কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করা যাক। ভবিষ্যতের প্রস্তুতির জন্য এই 4টা ধাপ ফলো করা যেতে পারে। প্রথমত, মূল ধারণাগুলো শুধু মুখস্থ না করে সেগুলোর গভীরে ঢুকতে হবে, মানে ভালো করে বুঝতে হবে। দ্বিতীয়ত, যা শিখছি সেটার সাথে বাস্তব পৃথিবীর ঘটনাগুলোকে মেলাতে হবে, বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলো। খবরের কাগজে আসা কোনো একটা ঘটনাকে কি কোনো নৈতিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, এভাবে ভাবতে হবে। তৃতীয়ত, বিভিন্ন কাল্পনিক পরিস্থিতি বা কেস স্টাডি নিয়ে অ্যানালাইসিস করার অভ্যাস করতে হবে। আর সবশেষে, প্রতিনিয়ত কেন এবং কিভাবে এই প্রশ্নগুলো নিয়ে ভাবার মাধ্যমে নিজের বিশ্লেষণ করার দক্ষতাকে আরও ধারালো করতে হবে। সবশেষে আপনাদের ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাই। একজন সৎ কিন্তু অদক্ষ প্রশাসক আর অন্যদিকে একজন দক্ষ কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসক, সুশাসনের জন্য এদের মধ্যে কে বড় হুমকি? দেখুন, এর কিন্তু কোনো সহজ বা এক কথায় উত্তর নেই। আর এই জটিলতার মধ্যেই কিন্তু নৈতিকতা আর সুশাসনের আসল মজাটা। তাই নিজের প্রস্তুতিকে কেবল তথ্যের গণ্ডিতে আটকে না রেখে এ ধরনের বিশ্লেষণাত্মক চিন্তার দিকে নিয়ে যান। আপনাদের সাফল্যের জন্য অনেক শুভকামনা।